বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমি প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ কোশ্চেন আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে আজকে তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই একটু এই তৃতীয় চতুর্থ অধ্যায়টা বাসায় দেখেছো। অবশ্য দেখেছো কিনা, কারণ তোমাদের সিনিয়রদের পরীক্ষা হচ্ছে না, এর জন্য হয়তো অনেকেই ডিমোটিভেট হতে পারো, কিন্তু ডিমোটিভেট হওয়ার কিছু নাই। এইটা পরিস্থিতির কারণে হয়তো ওদের জন্য এই বিকল্প অপশন, তোমার ক্ষেত্রে এরকম হবে সেরকমটা ভাবার কোনো কারণ নাই। যদি কেউ এই চিন্তা থেকে 1-2 দিনও পড়ালেখা থেকে বিচ্ছিন্ন থাকো বা এক সপ্তাহ, তাহলে কিন্তু তুমি অন্যদের তুলনায় পিছিয়ে যাবা। আর তারপরে শুধু তো এইচএসসির রেজাল্টটাই বড় কথা না, তোমাকে অ্যাডমিশন টেস্টে দিতে হবে, সেজন্য তো তোমাকে এই কোর্সগুলাই পড়তে হবে। এই জন্য বড়দের চিন্তা করে তোমাদের পড়ালেখায় যেন কোনো ঘাটতি না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবা। তো চলো আজকে যে আমি এমসিকিউ গুলা এখানে উপস্থাপন করব সেগুলো একটু দেখে নেই। আমি আগেই বলেছি, গত ক্লাসে বলেছিলাম যে এটা কিন্তু আমরা যে এখানে যে প্রশ্নগুলো আলোচনা করব এটা তোমাদের প্রিপারেশনের জন্য না। তোমাদের বলছি যে তোমরা এই অধ্যায়গুলো দেখে আসবে, এখানে জাস্ট তোমরা নিজেরা নিজেদেরকে যাচাই করবা। এখানে আমরা আর ওইভাবে পরীক্ষা নিচ্ছি না, কারণ আমি কাহুটে এর আগে চেষ্টা করেছি, তোমাদেরকে ওইভাবে পাওয়া যায় না। এখন আমি এখানে এমনি দেখাবো প্রশ্নগুলা, তোমরা নিজেরাই নিজেদেরকে একটু যাচাই করো যে আসলে কেমন পারছো। দেখো প্রথম প্রশ্নটা, তৃতীয় চতুর্থ অধ্যায়, অধ্যায়ের নামটা তোমাদের মনে আছে কি? তৃতীয় চতুর্থ অধ্যায়ে কি কি আলোচ্য বিষয় ছিল? তৃতীয় অধ্যায় ছিল বাণিজ্যিক ব্যাংক, আর চতুর্থ অধ্যায় ব্যাংক হিসাব। অনেকগুলা ক্লাস এই অধ্যায়ের উপরে হয়েছে, সবগুলা টপিকসে আলোচনা করেছি। তা দেখো একটা প্রশ্ন, মুদ্রা বাজারের মধ্যমণি বলা হয় কোন ব্যাংককে? গ্রামীণ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক। সবাই আশা করি এটা পারবা। এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। মুদ্রা বাজারের মধ্যমণি বলা হয় কোন ব্যাংকে? এখানে হয়তো আমি উল্লেখ করে দিয়েছি যে তৃতীয় চতুর্থ অধ্যায়, তৃতীয় অধ্যায় যেহেতু বাণিজ্যিক ব্যাংক নিয়ে আলোচনা, তুমি সহজেই বলে দিতে পারো যে এটা বাণিজ্যিক ব্যাংক। কিন্তু যখন ফাইনাল পরীক্ষা, তোমার তো আর এরকম তৃতীয় চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন আসবে না, সেখানে সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে কিন্তু তুমি আর সেখানে যেহেতু এটা বাণিজ্যিক ব্যাংকের আলোচনা, উত্তর বাণিজ্যিক ব্যাংক হবে এরকমটা অনুমান করার সুযোগ থাকবে না। তোমাকে জানতেই হবে যে আসলে মুদ্রা বাজারের মধ্যমণি বলা হয় কোন ব্যাংককে। এরপরের প্রশ্নটা আমরা দেখি, বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি? গতদিনে আমরা কেন্দ্রীয় ব্যাংক দেখেছিলাম, এর কাজ, উদ্দেশ্য। দেখো বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি? আমানত সংগ্রহ, ঋণ দান, মুনাফা অর্জন, ঋণ নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আমি বারবারই বলি যে তোমাদেরকে তাড়াহুড়া করা যাবে না, প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, আমানত সংগ্রহ, ঋণ দান বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ বা মূল কাজ, প্রধান কাজ যেভাবেই বলি। কিন্তু উদ্দেশ্য বললে কিন্তু আর আমানত সংগ্রহ, ঋণ দান না, উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তাহলে তোমরা প্রশ্নটা একটু খেয়াল করে তারপরে অ্যান্সার করবা। দেখো এটা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য মুনাফা অর্জন। এরপরে আরেকটা প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের কাজ বহির্ভূত কোনটি? কি কি অপশন আছে? প্রত্যয়পত্র ইস্যু, বন্ড ইস্যু, চেক ইস্যু, ব্যাংক ড্রাফট ইস্যু। এখানে বাণিজ্যিক ব্যাংকের কাজ বহির্ভূত কোনটি? বহির্ভূত বা কাজ কোনটি একটা শব্দের কারণে কিন্তু এখানে পার্থক্য হয়ে যাবে। বাণিজ্যিক ব্যাংক অনেক কাজ করে, এখন কোন কাজটা করে না? দেখো প্রত্যয়পত্র ইস্যু, বন্ড ইস্যু, চেক ইস্যু, ব্যাংক ড্রাফট ইস্যু,
নিঃসন্দেহে বন্ড ইস্যু, তাছাড়া অন্য কাজগুলা প্রত্যয়পত্র, চেক, ব্যাংক ড্রাফট ইস্যু, এগুলা কিন্তু খুব কমন কাজ বাণিজ্যিক ব্যাংকের জন্য। সচরাচর প্রতিনিয়ত তাদেরকে এই কাজগুলা করতে হয়। আর তাহলে বাণিজ্যিক ব্যাংকের কাজ বহির্ভূত হচ্ছে বন্ড ইস্যু। আরেকটা প্রশ্ন, গ্রাহকদের সুবিধা প্রদানের নীতিকে কি বলে? তাহলে দেখো, আগে যে তিনটা প্রশ্ন পড়লাম আমরা, বাণিজ্যিক ব্যাংক কি সেটা জানতে হবে এই প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংক কি ধরনের কাজ করে সেগুলা জানতে হবে। আবার 4 নম্বর প্রশ্নে আসলে দেখো, এখানে আছে গ্রাহকদের সুবিধা প্রদানের নীতিকে কি বলে। তাহলে আমরা যখন থিওরি আলোচনা করি তখন কিন্তু বাণিজ্যিক ব্যাংকের নীতিগুলো আলোচনা করেছিলাম, সেখানে অনেকগুলা নীতি ছিল। তো সেই নীতিগুলা যদি তুমি কি কি নীতি আছে সেগুলা জানা থাকলে এগুলা অ্যান্সার করা সম্ভব। গ্রাহকদের সুবিধা প্রদানের নীতিকে কি বলে? দক্ষতার নীতি, সেবার নীতি, আস্থা অর্জনের নীতি, সুনামের নীতি। স্পষ্ট ধারণা থাকলে খুব সহজেই তুমি বলতে পারবা গ্রাহকদের যেহেতু সুবিধা প্রদানের সাথে সংশ্লিষ্ট, এটা হচ্ছে সেবার নীতি। আমরা পরের স্লাইডে দেখি আরো কিছু কোশ্চেন। দেখো, এখানেও কোন নীতির কারণে বাণিজ্যিক ব্যাংক জমাকৃত সব টাকা বিনিয়োগ করতে পারে না? এটাও নীতি থেকে আরেকটা প্রশ্ন। নীতিগুলা বলেছিলাম যে খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল প্রশ্ন হবে বা অনেকে এমসিকিউ প্রশ্ন হওয়ার সম্ভাবনা এখান থেকে বেশি। কোন নীতির কারণে বাণিজ্যিক ব্যাংক জমাকৃত সব টাকা বিনিয়োগ করতে পারে না? তাহলে শুধু তোমার নীতিগুলোর নাম মনে থাকলে হবে না, নীতিগুলা আসলে কি বিষয় বলা হয়েছে সেটা জানা থাকতে হবে। সচ্ছলতার নীতিতে কি বলেছে, নিরাপত্তার নীতিতে, তারল্য নীতিতে, সেবা নীতিতে কি কথা বলা হয়েছে সেগুলা যদি জানো তাহলে বলা সম্ভব। দেখো, এখানে মূল কথা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক সব টাকা বিনিয়োগ করতে পারে না, অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের যে আমানত সংগ্রহ করা হয় বা মূলধন তাকে সব তারা বিনিয়োগ করতে পারে না বা ঋণ হিসেবে প্রদান করতে পারে না। তার কারণ হচ্ছে তারল্য নীতি। তারল্য নীতির মূল কথাটা, মূল বক্তব্য তোমার জানা থাকলে তুমি খুব সহজে এটা বলতে পারবা যে এখানে তারল্য নীতির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অবলেখন বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজের মধ্যে পড়ে? বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো তোমাকে জানতে হবে। বাণিজ্যিক ব্যাংকের যে প্রতিনিধিত্বমূলক, সেবামূলক বা সাধারণ কার্যাবলী আছে এগুলা জানা থাকলে এর ভিতরে অবলেখনটা কোন ধরনের কাজ তাহলে তুমি বলতে পারবা। এই প্রশ্নটা উল্টাভাবেও হতে পারে, নিচের কোনটি প্রতিনিধিত্বমূলক কাজ, বা নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সেবামূলক কাজ, বা নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সাধারণ কাজের অন্তর্ভুক্ত, এরকম কিছু নাম দেওয়া থাকলো বাণিজ্যিক ব্যাংক যে কাজগুলো করতে পারে। এই জন্য তোমাদেরকে থিওরি অংশে যে বাণিজ্যিক ব্যাংকের কাজ আলোচনা আছে সেগুলা পড়তে হবে। তো অবলেখনটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক একটা কাজ বাণিজ্যিক ব্যাংকের। এরপরে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য। বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য থিওরিতে আলোচনায় আছে, সেটা যদি তোমাদের জানা থাকে তাহলে দেখো, এখানে এটা বহুপদী সমাপ্তির সূচক নির্বাচনী প্রশ্ন। বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায় করে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য যদি তোমরা জানো, দেখো এখান থেকে কোনটা কোনটা রাইট হবে। সরি, একটু ক খ গ হয়ে গেছে। 1 হবে মুনাফা অর্জনের উদ্দেশ্য, 2 স্বল্প মেয়াদী ঋণের ব্যবসা, 3 হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। তাহলে নিচের কোনটি সঠিক? কতে আছে 1 ও 2, স্বল্প মেয়াদী মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায়। খতে আছে 1, 3, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। গতে আছে 2, 3, স্বল্প মেয়াদী ঋণের ব্যবসা করে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। আর ঘতে আছে সবগুলাই। তো কোনটা রাইট অ্যান্সার? হ্যাঁ, এখানে রাইট অ্যান্সার হবে ক, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক পরিচালিত হয়, স্বল্প মেয়াদী ঋণের ব্যবসা হিসেবে কাজ করে। বাণিজ্যিক ব্যাংক কখনোই অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে না, অন্যান্য ব্যাংকার হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। তারপরে আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি। তারল্য সংরক্ষণে বাণিজ্যিক ব্যাংকের রক্ষা কবচ হিসেবে অধিকতর ভূমিকা রাখে কোনটি? দেখো, এখানে তারল্য সংরক্ষণে বাণিজ্য ব্যাংকের রক্ষা কবচ, তারল্য সংরক্ষণ একটা ব্যাংকের অন্যতম নীতি বাণিজ্যিক ব্যাংকের, তো সেইটা
সংরক্ষণের ক্ষেত্রে বা তারল্য নীতিটা বাস্তবায়ন করতে গেলে ব্যাংকের রক্ষা কবচ হিসেবে গুরুত্বপূর্ণ অধিকতর ভূমিকা রাখে কোনটি? নগদ অর্থ, বন্ড, পাটাকৃত বিল, ট্রেজারি বিল এগুলা কিন্তু তারল্য সংরক্ষণের সহায়তা করে, কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বলেছি প্রশ্নের গুরুত্ব বুঝতে হবে, যখন এরকম অধিকতর বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হবে সবগুলোর রাইট অ্যান্সার হলেও সবচেয়ে যেটা ইফেক্টিভ সেইটা তোমাকে অ্যান্সার করতে হবে, সবচেয়ে কার্যকরী যেটা। তো এখানে তারল্য সংরক্ষণে বাণিজ্যিক ব্যাংকের রক্ষা কবচ হিসেবে অধিকতর ভূমিকা রাখে হচ্ছে নগদ অর্থ। দেখো এর পরের প্রশ্নটা, বাণিজ্যিক ব্যাংকের নিচের কোনটি অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য উভয় ক্ষেত্রে প্রযোজ্য? বাণিজ্যিক ব্যাংক আমরা জানি যে অভ্যন্তরীণ বাণিজ্যের প্রয়োজনে অনেক ধরনের সেবা প্রদান করে থাকে গ্রাহককে, আবার বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও অনেক ধরনের সেবা প্রদান করে থাকে। কিন্তু নিচের এই চারটা অপশনের ভিতরে কোনটা কমন যেটা অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য উভয় ক্ষেত্রেই প্রযোজ্য? প্রত্যয়পত্র ইস্যু, দলিলাদি হস্তান্তর, শেয়ার ও ঋণপত্রের বিক্রয়, ঋণদান। কোনটা কমন অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে? সবাই পারার কথা, এটা হচ্ছে অবশ্যই ঋণদান, যেটা অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে যেমন রকম প্রয়োজন বা বাণিজ্যিক ব্যাংকগুলা দিয়ে থাকে, ঋণদান করে থাকে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও বাণিজ্যিক ব্যাংকগুলা তার গ্রাহকদেরকে ঋণদান করে থাকে। এখন আমরা একটা উদ্দীপক থেকে অ্যান্সার করি। উদ্দীপক দেওয়া আছে, সেখান থেকে প্রশ্নটা অ্যান্সার করতে হবে। উদ্দীপকটা সবাই একটু দেখো যে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত গ্রিন ব্যাংককে তাদের নিজস্ব মূলধন বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। গ্রিন ব্যাংক নামক একটা ব্যাংক যেটা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত, কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে তাদের নিজস্ব মূলধন বাড়ানোর জন্য চাপ দিচ্ছে। কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে ব্যাংকটির সম্পদ ও দায়ের মধ্যে সমন্বয়হীনতার সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে মনে হয়েছে গ্রিন ব্যাংকের সম্পদ আর দায়ের ভিতরে সমন্বয়হীনতার সৃষ্টি হয়েছে, মানে পার্থক্য আছে। এই জন্য গ্রিন ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মূলধন বাড়ানোর জন্য তাগিদ দিচ্ছে বা চাপ দিচ্ছে। এখান থেকে প্রশ্ন যে উদ্দীপকের বর্ণনা অনুযায়ী গ্রিন ব্যাংকের কোন মূলনীতি অনুসরণের সমস্যা হয়েছে? গ্রিন ব্যাংক আসলে ব্যাংকের যে বাণিজ্যিক ব্যাংকের যে মূলনীতিগুলো আছে, নীতি আছে, সেটার ক্ষেত্রে কোনটার ব্যত্যয় ঘটেছে যার কারণে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে নিজস্ব মূলধন বাড়ানোর জন্য চাপ দিচ্ছে? তারল্য নীতি, সচ্ছলতার নীতি, দক্ষতার নীতি, আস্থা অর্জনের নীতি। একটু চিন্তা করো। আগে আমরা নীতি থেকে কয়েকটা প্রশ্ন পড়লাম। হ্যাঁ, এটা অবশ্যই সচ্ছলতার নীতি। সচ্ছলতার নীতিতে দায় এবং সম্পদের সামঞ্জস্যতার কথা বলা হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো বাণিজ্যিক ব্যাংকের ওসি কার্যক্রম। বললাম বাণিজ্যিক ব্যাংকের কাজগুলো যদি তোমার ভালো পড়া থাকে তাহলে কোনটা বাণিজ্যিক ব্যাংকের ওসি কার্যক্রম সেটা তুমি বলতে পারবা। এখানে নিরীক্ষক হিসেবে পরামর্শদাতা, প্রতিনিধি, রক্ষণাবেক্ষণকারী। ওসি কার্যক্রম বলতে রক্ষণাবেক্ষণকারী হিসেবে যে দায়িত্ব পালন করে গ্রাহকের সম্পদের, সেইটাকে বোঝানো হচ্ছে ওসি কার্যক্রম, ট্রাস্টি ফাংশন। দেখো 12 নম্বর কোশ্চেন, দায় পরিশোধের সক্ষমতাকে বাণিজ্যিক ব্যাংকের কোন নীতি বলা হয়? দায় পরিশোধের সক্ষমতা, এখানে আবারও নীতির প্রশ্ন। এই অধ্যায় থেকে নীতিটা খুব গুরুত্বপূর্ণ। তো দায় পরিশোধের সক্ষমতা এটা সচ্ছলতার নীতির সাথে সম্পর্কিত। এরপরে 13 নম্বর প্রশ্ন আছে, বাণিজ্যিক ব্যাংকের ধার করা অর্থের ধারক বলার অধিকতর যুক্তিযুক্ত কারণ কোনটি? বাণিজ্যিক ব্যাংকে আমরা ধার করা অর্থের ধারক বলি, এটা কেন? আমানতদারির সাথে ঋণ দান করে বলে, ব্যাংক ঋণ নিয়ে ঋণ দেয় বলে, ঋণ নিয়ন্ত্রণ করতে পারে বলে, ঋণ আমানত সৃষ্টি করতে পারে বলে। ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হচ্ছে কেন? ধার করা অর্থের ধারক হচ্ছে এরকম একটা কিছু যে সে কারো কাছ থেকে ধার করছে, আবার সেই টাকাটা ব্যবহার করছে। এই কারণেই কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোকে ধার করা অর্থের ধারক বলা হয়। আমরা জানি বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের থেকে আমানত সংগ্রহ করে, আবার সেই আমানত জনগণকে বা বিনিয়োগকারীকে ঋণ হিসেবে প্রদান করে, অর্থাৎ একজনের থেকে নিয়ে আরেকজনকে দেয়। সেই কারণেই কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলো ধার করা অর্থের ধারক। তো এটা তো
যে অপশনগুলো আছে কোনটার সাথে মিল আছে? ক্ষয়ের সাথে। দেখো ব্যাংক ঋণ নিয়ে ঋণ দেয় বলে, অর্থাৎ ব্যাংক ঋণ নিচ্ছে কিন্তু গ্রাহকের কাছ থেকে, সেটাকে আবার ঋণ দিচ্ছে। ঋণ নেওয়া বলতে এখানে যে আমানত সংগ্রহ করা হয় সেটাকে বোঝানো হচ্ছে। ব্যাংক ঋণ নিয়ে আবার ঋণ দেয় বলে ব্যাংকে ধার করা, অর্থাৎ গ্রাহক বলা হচ্ছে। দেখো আরেকটা প্রশ্ন, আমরা বাণিজ্যিক ব্যাংকের ওখানে ঋণ আমানত সৃষ্টির একটা বিষয় পড়েছি যে শাহিনকে 1000 টাকা ঋণ মঞ্জুর করা হলো। কোন একটা বাণিজ্যিক ব্যাংক থেকে শাহিনকে 1000 টাকা ঋণ মঞ্জুর করা হলো। নগদ জমার হার হচ্ছে সেখানে 5% এবং বিধিবদ্ধ তারল্য সঞ্চিতির হার 15% হলে উক্ত ঋণ কত টাকা ঋণ আমানত সৃষ্টি করতে পারবে? এগুলা পরীক্ষায় আসছে অনেকবারই। খুব সহজ হিসাব, যদি তোমার জানা থাকে খুব সহজে তুমি করতে পারবা। দেখো এখানে অপশন কোনটা হবে? শাহিনকে 1000 টাকা ঋণ মঞ্জুর করা হলো, নগদ জমার হার হচ্ছে 5% আর বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি, নগদ জমা বলতে সিআরআর আর বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি এসএলআর, একটা 5% একটা 15%। এরকম হলে এই 1000 টাকা ঋণ কত টাকা ঋণ আমানত সৃষ্টি করতে পারবে? এখন আমরা একটু বোর্ডে দেখি। দেখো এখানে শাহিনকে ঋণ দেওয়া হয়েছে কত? 1000 টাকা, আর সিআরআর আছে 5%, সিআরআর আছে 5%, এসএলআর আছে 15%। তাহলে এই 1000 টাকা কত টাকা ঋণ আমানত সৃষ্টি করতে পারবে, এইটা কোশ্চেন। এখন মোট ঋণ আমানত হবে, মোট ঋণ আমানত একদম সহজ। সেখানে এখানে তোমার পরিমাণ হবে, টাকার পরিমাণ, টাকার পরিমাণ, নিচে হবে হলো টোটাল জমা, মোট জমার হার। ব্যাংকে যে নগদ জমার বিধিবদ্ধ তারল্য সঞ্চিতির হার আছে সেটা মিলে হবে মোট জমার হার। এখন যদি এইটা দেখো যে এখানে টাকার পরিমাণ হচ্ছে কত? 1000 টাকা, আর মোট জমার হার নগদ জমা আর বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি 5 আর 15 মিলা 20%। এটা ক্যালকুলেটরে তুমি হিসাব করলে এটা কিন্তু 5000 টাকা আসবে। তাহলে দেখো আমাদের অপশনের ভিতরে 5000 টাকা আছে, ক নাম্বারে, ওইটা রাইট হবে। খুব সহজ। এখানে উপরে তোমার মোট টাকার পরিমাণ আর নিচে তুমি যে জমার হারটা দেওয়া থাকবে। যদি এখানে তোমার এসএলআর যদি দেওয়া না থাকে, ব্যাংকে অবশ্যই দুইটাই থাকে, কিন্তু প্রশ্নে যদি একটা থাকে আরেকটা থাকে না, বা দুইটা একসাথে উল্লেখ করা হলো, যাই হোক তোমাকে মোট করতে হবে। মোট জমার হারটা এখানে 20%, তাই 1000কে আমরা 20% দিয়ে ভাগ করব। দেখো 20% দিয়ে ভাগ করলে 5000 টাকা হচ্ছে। 20% ভাগ আর 20 কিন্তু এক কথা না। 1000 টাকা যদি তুমি 20 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 50 টাকা হচ্ছে, কিন্তু 20% দিয়ে ভাগ করতেছি। 20% দিয়ে ভাগের অর্থ কিন্তু এইটা না। দেখো 20% 1000, 20% মানে কি আমরা জানি কি 20/100। তো এখন এইটা যেহেতু 1000 এর নিচে আছে, তুমি যদি এরকম গুণ আকারে লেখো তাহলে 100টা অবশ্যই উপরে চলে আসবে 20। তাহলে এখানে 5×20=100, 5কে দিয়ে 1000 যদি গুণ করো তাহলে 5000। আশা করি এবার সবাই বুঝতে পারছো যে কিভাবে 1000কে 20% দিয়ে ভাগ করলে 5000 টাকা হয়। খুব খেয়াল রাখবা, মোট জমার হার এটা 20%, 20 না, কিন্তু 20 করলেই কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তখন তোমার মাত্র 1000কে যদি 20 দিয়ে ভাগ করো তোমার 50 হয়ে যাবে, কিন্তু 20% দিয়ে ভাগ করলে দেখো পার্সেন্ট অর্থ 20/100, আর সেটাকে যদি তুমি গুণ আকারে লেখো 1000 এর সাথে 100/20 হয়ে যাবে। তখন তুমি এটাকে যদি
ক্যালকুলেট করো তাহলে 5,000 টাকা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের যে প্রবলেমটা আছে এখানে, শাহিনকে 1,000 টাকা ঋণ মঞ্জুর করা হলে নগদ জমার হার 5%, বিধিবদ্ধ তারল্য সঞ্চিতির হার 15% হলে উক্ত টাকা কত টাকা ঋণ আমানত সৃষ্টি করতে পারবে। তাহলে এটা উত্তর অবশ্যই কত হবে? 5,000 টাকা। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে দেই, তো এই প্রশ্নটা এরকম না থেকে শাহিনকে 1,000 টাকা ঋণ মঞ্জুর করা হলো, যদি এটা না বলে এখানে বলা থাকতো যে শাহিন ব্যাংকে 1,000 টাকা আমানত রাখলো আর জমার হার 5% বা বিধিবদ্ধ তারল্য সঞ্চিতি 15% ঠিক থাকলো, তাহলে ওই টাকাটা আমানতটা কত টাকা ঋণ আমানত সৃষ্টি করতে পারবে। আমরা জানি দুই ভাবে আমানত থেকে ঋণ আমানত সৃষ্টি হয়, আবার ঋণ থেকেও ঋণ আমানত সৃষ্টি হয়। তো যখন আমানত থেকে সৃষ্টি হবে, এইটা ঋণকৃত টাকা না, এটা যখন আমানত হবে তাহলে সূত্রটা সেম, এখানে মোট ঋণ আমানত হবে টাকার পরিমাণ বাই মোট জমার হার বিয়োগ এখানে তুমি এখানে লিখে দিবা আমানতের পরিমাণ। তাহলে এখানে আমানতের পরিমাণ কত হচ্ছে? আমানতের পরিমাণ 1,000 টাকা, এখানে টাকার পরিমাণ বা আমানতের পরিমাণ দুইটা সেম হবে, তাহলে এখানে 1,000 টাকা। তাহলে এই পাশের অংশটুকু কিন্তু তোমার সেম 5,000 টাকা আসলো বিয়োগ 1,000 টাকা, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সার হবে 4,000 টাকা। তাহলে দেখো যখন শাহিনকে 1,000 টাকা ঋণ হিসেবে দেওয়া হচ্ছিল, সেই 1,000 টাকা ঋণটা আমানত সৃষ্টি করতে পারে 5,000 টাকা, আর শাহিন যদি ব্যাংকে আমানত রাখে 1,000 টাকা, তার আমানতটা ঋণ সৃষ্টি করবে, ঋণ আমানত সৃষ্টি করবে 4,000 টাকা। আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা। এখন এরকম যে ধরনের প্রশ্ন আসুক, মূল টাকা চেঞ্জ করা হোক বা নগদ জমার হার চেঞ্জ করা হোক, তোমার আর এটা মুখস্থ রাখতে হবে না, তুমি ক্যালকুলেশনটা শিখে নিলে যে ফিগারই থাক তুমি কারেক্ট আনসার করতে পারবা। আমরা পরে স্লাইডটা দেখি। দেখো একটা বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের সেবামূলক কাজ কোনটি? বলছিলাম যে কাজ, মূলনীতি এগুলাই এই অধ্যায়ের আলোচ্য বিষয় ছিল। মূল কাজ আর নীতিটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল প্রশ্ন হবে বা এমসিকিউ প্রশ্নও বেশি হবে। তোমরা আজকে আমার প্রশ্নগুলো দেখলেও বুঝতে পারছো যে বারবার কিন্তু কাজের থেকে এবং নীতিগুলো থেকে প্রশ্ন হচ্ছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের সেবামূলক কাজ, অবলেখন, সন্ধ্যাকালীন ব্যাংকিং, ক্রেডিট কার্ড ইস্যু, নিচের কোনটি সঠিক? কতে আছে অবলেখন সন্ধ্যাকালীন ব্যাংকিং, খতে আছে অবলেখন ক্রেডিট কার্ড ইস্যু, গতে আছে সন্ধ্যাকালীন ব্যাংকিং ক্রেডিট কার্ড ইস্যু, ঘতে আছে অবলেখন সন্ধ্যাকালীন ব্যাংকিং ক্রেডিট কার্ড ইস্যু। তাহলে নিচের কোনটা সেবামূলক কাজ? আমরা একটু আগেই কিন্তু একটা কোশ্চেন পড়েছি যে অবলেখনটা বাণিজ্য ব্যাংকের কোন ধরনের কাজ, ওখানে কি অ্যান্সার করেছিলাম? প্রতিনিধিত্বমূলক কাজ। তার মানে অবশ্যই সেবামূলকের ভিতরে ওটা আর আসবে না। সন্ধ্যাকালীন ব্যাংকিং ক্রেডিট কার্ড এটা হচ্ছে সেবামূলক কাজ। দেখো রাইট অ্যান্সারটা গ, অর্থাৎ 2, 3 হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের সেবামূলক কাজ। এরপরের প্রশ্নটা আরেকটা বহুপদী প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলো, যে কেবলই যে ম্যাথটা দেখাইলাম সেইটার কোশ্চেন। বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়া হলো বিনিময়ের মাধ্যম সৃষ্টি, আমানত থেকে ঋণ সৃষ্টি, ঋণ থেকে আমানত সৃষ্টি। আমি দুইটা কিন্তু বিষয় দেখাইছি যে শাহিন যখন ঋণ হিসেবে 1,000 টাকা পাইলো তখন ঋণ থেকে আমানত সৃষ্টি, আবার সে যদি আমানত রাখে ব্যাংকে সে আমানতও কিন্তু ঋণ সৃষ্টি করতে পারে। দুইটার কিন্তু পার্থক্য ছিল, কিন্তু বিনিময়ের মাধ্যমে ঋণ সৃষ্টি এরকম কিছু কি বলেছি? বলি নাই। তাহলে এখানে 2, 3টা হচ্ছে রাইট। 2, 3 কোথায় আছে? গতে আছে 2 আর 3। তাহলে এখানে 16 নম্বরের জন্য রাইট অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ 2 ও 3 আমানত থেকে ঋণ সৃষ্টি এবং ঋণ থেকে আমানত সৃষ্টি, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়ার অন্তর্ভুক্ত বিষয়।
আরেক 17 নম্বর কোশ্চেন, কোন ধরনের হিসাবের মালিককে ব্যাংক চেক বই সরবরাহ করে না? বুঝতে পারছো, এটা আমাদের 4th অধ্যায়ের প্রশ্ন। কোন ধরনের হিসাবের মালিককে ব্যাংক চেক বই সরবরাহ করে না? আমরা বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব 4th অধ্যায়ে পড়েছিলাম, চলতি, বিশেষ চলতি, সঞ্চয়, স্থায়ী। এর ভিতরে চেক বই সরবরাহ করে না ব্যাংক কাদেরকে মনে আছে? স্থায়ী হিসাব। হ্যাঁ, স্থায়ী হিসাবে তো আর সে টাকা তুলতে পারে না, একদম মেয়াদ শেষে তাকে একটা ফিক্সড ডিপোজিটের রিসিপ্ট দেওয়া হয়, এফডিআর দেওয়া হয়, তাকে কোনো চেক দেওয়া হয় না, কারণ সে তো টাকা উত্তোলনই করতে পারবে না, চেক দিয়ে কি হবে। পরের স্লাইডে দেখো একটা উদ্দীপক আছে, নিজের উদ্দীপকটি পরে 18-19 নম্বর প্রশ্নের উত্তর দাও। কম্পিউটার ব্যবসায়ী জনাব দীপু দৈনন্দিন লেনদেনের জন্য 1 লক্ষ টাকা ব্যাংকে জমা করেন এবং প্রয়োজনে যখন ইচ্ছা উত্তোলন করেন। ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় তার চলতি মূলধনের সংকট দেখা দেয়। ব্যাংক ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করলে ব্যবস্থাপক তাকে 1,50,000 টাকা উত্তোলনের সুযোগ দেয়। কি হচ্ছে তাহলে? একজন ব্যবসায়ী দীপু 1 লক্ষ টাকা ব্যাংকে জমা করে, প্রয়োজন মতো উত্তোলন করে। ব্যবসার পরিধি বৃদ্ধি পায়, তার চলতি মূলধনের সংকট দেখা দেয়। ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করলে ব্যবস্থাপক তাকে 1,50,000 টাকা উত্তোলনের সুযোগ দেয়। আমরা প্রশ্নগুলো দেখি। জনাব দীপু যে ব্যাংকে লেনদেন করেন তা কোন ধরনের ব্যাংক? এখানে কি বৈশিষ্ট্য দেখলাম আমরা? 1 লক্ষ টাকা ব্যাংকে জমা করছে এবং সেখান থেকে প্রয়োজন মতো উত্তোলন করতে পারছে। আবার ব্যবসার পরিধি বৃদ্ধি পায়, সে তার জমার অতিরিক্ত টাকা উত্তোলন করার সুযোগ পেয়েছে। এটা কোন ধরনের ব্যাংক এই সেবাটা দিয়ে থাকে? কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক, আঞ্চলিক বিনিয়োগ ব্যাংক? নিঃসন্দেহে এটা বাণিজ্যিক ব্যাংক। আরেকটা প্রশ্ন, চলতি মূলধনের সংকট মোকাবেলায় উদ্দীপকের জনাব দীপু যে সুবিধা পেয়েছেন তা কি হিসেবে বিবেচিত হবে? তার যে 1 লক্ষ টাকা ছিল, 1,50,000 টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হলে এটা কি? ব্যবসায়িক ঋণ, ধার, নগদ ঋণ, জমা অতিরিক্ত ঋণ? এটার নাম কি? এটাকে কি বলে ব্যাংকের ভাষায়? ধার। হ্যাঁ, ধার বলে ভুল করবা না। ধার আছে, ধার এক প্রকার ঋণ, কিন্তু সেটা আলাদা। এখানে চলতি হিসাব থাকলে সাধারণত এই সুযোগটা দেওয়া হয়। এটার নাম হচ্ছে জমা অতিরিক্ত ঋণ। তার জমার চেয়ে অতিরিক্ত ঋণ দেয় হিসেবে দেওয়া হয়, সেটা হচ্ছে জমা অতিরিক্ত ঋণ। দেখো, বিনিয়োগ সুবিধা বিবেচনায় নিলে ব্যাংকের জন্য কোন ধরনের হিসাব উত্তম? আমরা যে ব্যাংক হিসাবের প্রকারভেদ পড়েছি, সেখানে বিনিয়োগ সুবিধা বিবেচনায় নিলে একটা ব্যাংকের জন্য কোন ধরনের হিসাবটা উত্তম? ব্যাংকের দৃষ্টিকোণ থেকে, নট গ্রাহকের দৃষ্টিকোণ থেকে। ব্যাংক সেই টাকাটা তো বিনিয়োগ করবে, সেই বিবেচনায় একটা ব্যাংকের জন্য কোন ধরনের হিসাব সবচেয়ে উত্তম? চলতি, বিশেষ চলতি, সঞ্চয়, স্থায়ী? স্থায়ী হিসাব। কেন? আশা করি সেটা সবাই তোমরা বুঝতে পারছো যে কেন স্থায়ী হিসাবটা উপযোগী। চলতি সঞ্চয় হিসাবের পার্থক্যের ক্ষেত্রে হলো, আমরা বিভিন্ন হিসাবের পড়েছি, তো চলতি সঞ্চয়ের ভিতরে পার্থক্যটা কি আসলে? এটিএম কার্ড একটাতে দেওয়া হয়, একটাতে দেওয়া হয় না। জমা অতিরিক্ত ঋণ একটাই দেওয়া হয়, একটাই দেওয়া হয় না। নিরাপদ লেনদেনের একটাই সুযোগ আছে, আর একটাই সুযোগ নাই। ক্রেডিট কার্ড একটা দেওয়া হয়, আর একটাই দেওয়া হয় না। কোনটা চলতি সঞ্চয় হিসেবের মধ্যে পার্থক্য? হ্যাঁ, জমা অতিরিক্ত ঋণ। চলতি হিসেবে জমা অতিরিক্ত ঋণ দেওয়া হয়, সঞ্চয় হিসেবে জমা অতিরিক্ত ঋণ দেওয়া হয় না। দেখো, প্রায়শই ঋণ সুবিধা প্রত্যাশা করেন এমন একজন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম? আমরা এর আগের প্রশ্নে দেখলাম বিনিয়োগ সুবিধা বিবেচনায় নিলে ব্যাংকের জন্য কোন ধরনের হিসাব উত্তম, অর্থাৎ ব্যাংকের দৃষ্টিকোণ থেকে সেটা ছিল স্থায়ী হিসাব। আর প্রায়শই ঋণ সুবিধা প্রত্যাশা করে এরকম একজন গ্রাহকের জন্য কোন ধরনের হিসাবটা উত্তম? দেখো, চলতি, বিশেষ সঞ্চয়, সঞ্চয়, স্থায়ী হিসাব আছে। প্রায়শই ঋণ সুবিধা প্রত্যাশা করে এরকম একজন ব্যক্তির জন্য বা গ্রাহকের জন্য অবশ্যই চলতি হিসাবটা উত্তম। দেখো, 23 নম্বর প্রশ্ন আছে, ব্যাংক হিসাব খুলতে সাধারণত পরিচয় দানকারী হয়ে থাকেন কে? একটা ব্যাংক হিসাব খুলতে গেলে তাকে একজন পরিচয় দানকারী স্বাক্ষর করতে হয় তার ফর্মের ছবিতে। সেটা কে হবে? আবেদনকারীর পিতামাতা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা, ব্যাংকের একজন গ্রাহক। কে হবে ব্যাংক হিসাব খুলতে সাধারণ পরিচয় দানকারী? হ্যাঁ, ব্যাংকের একজন গ্রাহক। অন্যান্য ক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আবেদনকারী পিতামাতা, বিভিন্ন জায়গায় পরিচয় দানকারী হতে পারে, কিন্তু ব্যাংক হিসাব খোলার জন্য
যে নিয়মটা আছে সেখানে ব্যাংকের একজন গ্রাহক তাকে পরিচয় দান করবেন। আমরা ব্যাংক হিসাব অধ্যায়ে আরো দেখেছিলাম যে একজন ব্যক্তি ব্যাংক হিসাব খুলতে পারে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ব্যাংক হিসাব খুলতে পারে। তো এরকম প্রতিষ্ঠানের ভিতর কোম্পানি ছিল, কোম্পানি হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকে কি জমা দিতে হয়? ট্রেড লাইসেন্স, হিসাব খোলা বিষয়ক সিদ্ধান্তের কপি, মনোনয়ন কলামে উল্লেখে ব্যক্তির ছবি। নিচের কোনটি সঠিক? দেখো তোমরা সবাই কোম্পানি পড়েছো বা আমরা ওই অধ্যায় আলোচনার সময় বলেছিলাম কোম্পানির জন্য হিসাব খুলতে হয়। সেই হিসাবের ক্ষেত্রে ব্যাংকে কি জমা দিতে হয়? ট্রেড লাইসেন্স দিতে হয়, হিসাব খোলা বিষয়ক সিদ্ধান্তের কপি, মনোনয়ন কলামে উল্লেখ ব্যক্তির ছবি। এমসিকিউ তোমরা যারা ভুল করো আর কি, যেগুলো সবচেয়ে বেশি কিন্তু এই বহুপদী সমাপ্তির সূচকটা ভুল করো তোমরা, বেশিরভাগই কমন একদম শেষেরটা মানে সবগুলাই দিয়ে দাও, কিন্তু সব সময় তো আর সেটা ঠিক না, কোনো এক সময় হতেও পারে নাও পারে। এর জন্য একটু জানা থাকা দরকার। কোম্পানি হিসাব খোলার জন্য মনোনয়ন কলামে উল্লেখ ব্যক্তির ছবি, অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে নমিনি, মনোনয়ন কলামে উল্লেখ ব্যক্তির ছবি, নমিনি যাকে তুমি মনোনয়ন দিয়েছো, নমিনির ছবি কি দরকার আছে? একটা ব্যক্তির অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে নমিনির ছবি দরকার, কিন্তু কোম্পানির হিসাব খোলার সময় নমিনির বা মনোনয়ন কলামে উল্লেখ ব্যক্তির ছবি দরকার নাই। তার মানে 3 লাগবে না। হিসাব খোলা বিষয়ক সিদ্ধান্তের কপি লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে। তাহলে 1 আর 2, তাহলে রাইট অ্যান্সার হবে ক নাম্বারটা। দেখো এর পরের প্রশ্ন, ব্যাংক যে সকল ক্ষেত্রে গ্রাহকের হিসাব বন্ধ করে দেয় তা হলো, ব্যাংক কখন গ্রাহকের হিসাব বন্ধ করে দেয়? এখানে 3টা ঘটনা আছে। গ্রাহকের মৃত্যু হলে, গ্রাহক পাগল হলে, গ্রাহক হিসাব বন্ধ করার নোটিশ দিলে। নিচের কোনটি সঠিক? দেখো গ্রাহকের মৃত্যু হলে কি গ্রাহক হিসাব বন্ধ করে দেয়, ব্যাংক হিসাব বন্ধ করে দেয়? গ্রাহক পাগল হলে গ্রাহক হিসাব বন্ধ করার নোটিশ দিলে, হ্যাঁ এক্ষেত্রে সবগুলাই, অর্থাৎ লাস্ট নাম্বারটা ঘ 1, 2, 3 হবে। গ্রাহক মৃত্যু হলে বা পাগল হয়ে গেলে বা গ্রাহক যদি ব্যাংকে হিসাব বন্ধ করার নোটিশ দেয়, এই 3টা সিচুয়েশনে ব্যাংক গ্রাহকের হিসাব বন্ধ করে দেয়। এরপরের স্লাইডে দেখি, কোন আইন প্রবর্তনের ফলে ব্যাংক হিসাব খুলতে কেওয়াইসি ফর্ম পূরণ বাধ্যতামূলক করা হয়েছে? আমরা জানি যে ব্যাংক হিসাব খুলতে গেলে কেওয়াইসি ফর্ম পূরণ করতে হয়। নো ইওর কাস্টমার একটা ফর্ম আছে, সেখানে অনেক কিছু কাস্টমারের ইনফরমেশন দিতে হয়। তো এটা কোন আইনে এটা বাধ্য করা হয়েছে? খুব ভালো করে পড়া না থাকলে বেশিরভাগই এটা ব্যাংক কোম্পানি আইন সিলেক্ট করে দিবা, কিন্তু ব্যাংক কোম্পানি আইন না, এটা হবে মানি লন্ডারিং আইন। এই আইনের আওতায় এই কেওয়াইসি ফর্ম পূরণটা বাধ্যতামূলক করা হয়েছে। মানি লন্ডারিং আইন হবে। তারপরে দেখো আরেকটা উদ্দীপক পড়ো। জনাব রাজার প্রচুর অর্থ রয়েছে, তিনি তার অর্থ একটি ব্যাংক হিসেবে একেবারে নির্দিষ্ট সময়ের জন্য জমা দিয়ে মেয়াদ শেষে উত্তোলনের প্রত্যাশা করেন এবং জমার বিপক্ষে সহজে ঋণ সুবিধা পেতে চান। তার অনেক টাকা আছে, সেই টাকাটা সে একেবারে ব্যাংকে জমা দিতে চায় নির্দিষ্ট মেয়াদের জন্য, মেয়াদ শেষে সে উত্তোলন করবে এবং জমার বিপক্ষে ঋণ সুবিধা পেতে চায়। উদ্দীপকে উল্লেখিত জনাব রাজার জন্য নিচের কোন ব্যাংক হিসাবটি উপযোগী বলে তুমি মনে করো? দেখো, চলতি হিসাব, ঋণ হিসাব, স্থায়ী হিসাব, সঞ্চয় হিসাব। তুমি যদি সবগুলো হিসাবের বৈশিষ্ট্য ভালোভাবে তোমার জানা থাকে তাহলে তুমি খুব সহজেই বলতে পারবা এটা হবে স্থায়ী হিসাব। পৃষ্ঠার চিহ্নটা একটু স্থানচ্যুত হয়ে গেছে, তোমরা মনে হয় ঠিকভাবে দেখতে পাচ্ছ যে স্থায়ী হিসাব হবে 27-এর অ্যান্সার, আর 26-এর হবে মানি লন্ডারিং আইন। এরপর এটা দেখো, জনাব মাহিন তার ব্যাংক হিসাবটি বন্ধ করে দিতে চায়, এক্ষেত্রে তাকে ব্যাংকে জমা দিতে হবে কি? ব্যাংক হিসাব বন্ধ করে দিতে গেলে কি জমা দিতে হয় ব্যাংকে? পাস বই, চেক বই, টাকা জমার রসিদ, নাকি 3টাই দিতে হয়? দেখো অপশনগুলা নিচের কোনটি সঠিক? কোনটা বলা যায়? অবশ্যই ক, পাস বই এবং টাকা জমার রসিদ, সরি পাস বই এবং চেক বই 1 ও 2। টাকা জমার রসিদ ব্যাংকে জমা দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই, এগুলা ব্যাংক এমনি সরবরাহ করে। তাহলে আমরা এখন আরেকটা উদ্দীপক পড়বো এবং এটা আমাদের শেষ কোশ্চেন। উদ্দীপকটি পড়ে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। জনাব জামাল একজন ব্যবসায়ী, ব্যবসার প্রয়োজনে সে এক ধরনের ব্যাংক হিসাব খুলে, কিন্তু পরিবারের মাসিক আর্থিক লেনদেনের জন্য ব্যাংক ম্যানেজার তাকে আরেক ধরনের হিসাব খোলার পরামর্শ দেন।
কি হলো তাহলে? জনাব জামাল একজন ব্যবসায়ী, ব্যবসার কার্যক্রমের জন্য সে একটা ব্যাংক হিসাব পরিচালনা করে, কিন্তু পরিবারের মাসিক আর্থিক লেনদেনের জন্য ব্যাংক ম্যানেজার তাকে আরেকটা হিসাব খোলার পরামর্শ দেন। তাহলে এখানে 29 নম্বর প্রশ্নটা, জনাব জামাল প্রথমে কোন ধরনের হিসাব খুলেন? অর্থাৎ ব্যবসা পরিচালনার জন্য সে যে হিসাবটা পরিচালনা করছেন সেটা আসলে কোন ধরনের হিসাব? এটা অবশ্যই চলতি হিসাব। আমরা সবাই জানি যে ব্যবসায়ীদের জন্য চলতি হিসাবটা সবচেয়ে বেশি উপযোগী। আর ব্যাংক ম্যানেজার তাকে পরবর্তীতে কোন ধরনের হিসাব খোলার পরামর্শ দেন? অর্থাৎ পারিবারিক প্রয়োজনে যে লেনদেনগুলো করা হয় সেগুলোর জন্য যে হিসাব খোলার পরামর্শ দেন সেটা কোন ধরনের? চলতি, বিশেষ চলতি, সঞ্চয়ী, স্থায়ী হিসাব? নিঃসন্দেহে সেটা সঞ্চয়ী হিসাব হবে। তো আমরা আজকে আলোচনায় এই 30টা কোশ্চেন আমি উপস্থাপন করলাম। আশা করি তোমরা এগুলা ভালো বুঝতে পারছো বা সবই তোমরা পারছো আমি বলে দেওয়ার আগেই। তারপরে আমি বলে দিলাম সবগুলোর অ্যান্সার, যাতে যারা পারো না তারা একটু মিলাই নিতে পারো, আর আবারও একটু পড়ার প্রতি আগ্রহ অনুভূতি হও যে তুমি পারছো না এই প্রশ্নগুলো, তার মানে তোমার পড়ার ঘাটতি আছে, তোমাকে আরো পড়তে হবে। তো ঠিক আছে, এতক্ষণ যারা আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাসটা শুনলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখতে পারোনি বা কোথাও বুঝতে পারোনি তারা পরবর্তীতে আবার ক্লাসটা দেখবা, আমাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে দেখবা, এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাবা বা আমার সাথে যোগাযোগ করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।